কি অবস্থা সবার? সাউন্ড কি শুনতে পাচ্ছ? আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার আছে বলো তো? কই 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 কমেন্ট করো। ওকে, ক্লিয়ার আছে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আর একটা ক্লাস। আজকে আমরা এই অধ্যায়ের 11তম ক্লাসটা করব। ঠিক আছে দাদা, শীত নাই নাকি? না, শীত লাগতেছে না, রুম বদ্ধ তো। এই রুমের মধ্যে মনে করো যে হাওয়া বাতাস ঢুকতে পারে না, তো এই কারণে আর শীত লাগতেছে না। দাদা আমাদেরকে ভুলে যাচ্ছেন? কই, তোমাদেরকে ভুলে যাচ্ছে কোথায়? রুটিন অনুযায়ী তো হাজির হয়ে গেছি। তোমাদেরকে ভোলা যায় বলো? তোমাদের ভোলা যায় না। তো চলো, আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের আরেকটা ক্লাস করব। এই অধ্যায়ের আর কয়টা ক্লাস লাগবে? তো আশা করতেছি আজকের ক্লাস এবং পরের আগামীকালের ক্লাস, যেটা আর কি গত মানে সামনের যে ক্লাসটা, এই দুইটা ক্লাসের মধ্যে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো, অর্থাৎ টোটাল 12টা ক্লাস লাগবে। আমরা এই অধ্যায়ের একেবারে লাস্টের টপিকে চলে আসছি। আজকে আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের এই অধ্যায়ের একটা লাস্ট খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। এটা আমরা পড়বো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। নেক্সট কোন চ্যাপ্টার নিবেন? কোন চ্যাপ্টার নিব আগে শেষ করি, তারপরে বলবো, ঠিক আছে? এখনো তো ভাবনা চিন্তা করি নাই এরপরে কোন চ্যাপ্টার নিব। আমি আমি নিতে পারি বা অপারও নিতে পারে, দেখি কোন চ্যাপ্টার নেওয়া যায় আর কি। পরের চ্যাপ্টার কি মাসুর ভাই করাবে? মাসুর ভাইয়ের মতো এক চ্যাপ্টার তো করাচ্ছি, ঠিক আছে? আমি আমার মতো এক চ্যাপ্টার করাচ্ছি, এবার শেষ হলে আরেকটা চ্যাপ্টারে ঢুকবো, তো চলতেই থাকবে আর কি, ঠিক আছে? আমরা কিন্তু শোনো, আমরা কিন্তু তোমাদের মনে করো যে আমরা একটু একটু করে পড়ি কিন্তু প্রত্যেকদিন, তাই না? খুবই কম পড়ি কিন্তু আমরা, ঠিক আছে? আমাদের যে যে হিসাবে পড়া উচিত তার তুলনায় আমরা কিন্তু খুবই কম পড়ি। তো আমরা এরকম একটু 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 করে পড়ে কিন্তু একসময় দেখবা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে এবং খুব ভালোভাবে কমপ্লিট করব। যেমন তোমাদের যে সিনিয়র ব্যাচ যারা যারা এবার আর ধরো যে এই যে এফআরবি করতেছে, তাদের কিন্তু আমরা একাডেমিক কোর্স আমরা এত ডিটেলস পড়াই। আমাদের তো মনে করো একটা দুর্নাম আছে, কি দুর্নাম? যে অনেক ডিটেলস পড়ানো হয়। তো এই অনেক ডিটেলস পড়াইও আমরা মনে করো এদের যে কলেজের টেস্ট পরীক্ষা, হ্যাঁ, তারও অনেক আগে সিলেবাস কিন্তু আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? তো একটু একটু করে পড়ে তোমাদেরও কিন্তু তোমাদের যে একেবারে যে ধরো যে মূল পরীক্ষা যেগুলা কলেজের টেস্ট পরীক্ষা, তার আগে কিন্তু দেখবা আমরা খুব ভালোভাবে একটা সময় গ্যাপ দিয়ে খুব ভালোভাবে সিলেবাসটা শেষ করে দিতে পারবো, যদি কোনো অঘটন না ঘটে আর কি, ঠিক আছে? ভবিষ্যৎ তো বলা যায় না, জাস্ট আমরা মনে করো যে আশা করতে পারি। তো আমরা সিলেবাস শেষ করে দিতে পারবো। তো এখন কথা হচ্ছে কি, তুমি কিন্তু পড়তে থাকিও, তুমি কিন্তু একটু 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 করে, আমি যেমন একটু একটু করে পড়াবো, তুমিও কিন্তু একটু একটু করে পড়তে থাকিও এবং পুরোনো পড়াগুলো রিভাইজ দিতে থাকিও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার ওই যে এফআরবি কোর্স করা লাগবে না, ঠিক আছে? এফআরবি কোর্স করে কারা? ধরো যারা ফাঁকি দিছে তারা, ঠিক আছে? যারা বেশি ফাঁকি দিছে তারা, ঠিক আছে? বা যারা মানে ধরো যারা হচ্ছে পড়াশোনার মধ্যে ছিল তারা রিভিশনের জন্য করে, কিন্তু ওইখানে গিয়ে অনেকে দেখবা মূল পড়া শুরু করে, সারা বছর ফাঁকি দিয়ে এসে যে এফআরবি কোর্স করে আর কি, মানে কোনো মতে আর কি মানে ঝালাই দেয়। তো আমরা তো ভালোভাবে সিলেবাস শেষ করতেছি, তুমিও ভালোভাবে সিলেবাসটা শেষ করো, যাতে তোমার পরবর্তীতে গিয়ে চাপ না পড়ে, পরবর্তীতে গিয়ে প্রেশার না পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। তো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ। আসলে আমরা বুঝতে চাই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ুর চাপ, এইটা আমরা বুঝতে চাই। তো এইটা বুঝতে গেলে আগে আমাদের খুব সুন্দর করে বোঝা লাগবে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, দ্রবণটা কি। দেখো, মনে করো এইটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রে তুমি পানি নিছো। এবার পানি কি? পানি হচ্ছে দ্রাবক, এর মধ্যে চিনি বা লবণ, যেটাকে আমরা কি বলি, দ্রব, এটা হচ্ছে দ্রব। তো তুমি এই দ্রাবকের মধ্যে তুমি এক চামচ করে চিনি অথবা লবণ তুমি ঢালার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবা ওই যে চিনি বা লবণ যেটা তুমি দিছো সেটা দেখবা পুরাটা দ্রবীভূত হয়ে গেছে। দেখো এই যে নিচে তলানি রূপে বা অধক্ষেপ রূপে দেখো চিনি বা লবণ জমা হয় নাই, পুরোটাই দেখো দ্রবীভূত হয়ে গেছে। এইবার তুমি আরো এক চামচ দাও, দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করো, দেখো সেটাও দ্রবীভূত হয়ে যাবে। আরো এক চামচ চিনি বা লবণ দাও, দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করো, দেখো সেটাও কিন্তু পানিতে দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে। এভাবে এক চামচ করে চিনি বা লবণ যুক্ত করে নাড়াচাড়া করতে থাকবা। একটা সময় গিয়ে দেখবা, ধরো এক চামচ চিনি দিলা বা লবণ দিলা, দিয়ে নাড়াচাড়া করলা,
দেখবা এইটা আর দ্রবীভূত হচ্ছে না, যতই তুমি নাড়াচাড়া করো না কেন দেখবা পাত্রের নিচে অধক্ষেপ বা তলানি রূপে নিচে গিয়ে জমা হচ্ছে। এই যে ধরো আরো 1 চামচ দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করলাম, কিন্তু নাড়াচাড়া করার পরে দেখতেছি যে না, এরকম নিচে এরকম অধক্ষেপ বা তলানি রূপে জমা হয়েছে, অর্থাৎ পুরোটা দ্রবীভূত হয়নি, কিছুটা অধক্ষেপ বা তলানি রূপে নিচে জমা হয়েছে। এবার তাহলে কি হইল, এই যে দ্রবণটা, এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, অর্থাৎ যেটুকু পরিমাণ দ্রব কোনো দ্রাবক বা কোনো দ্রবণে ধারণ করা সম্ভব, দ্রবীভূত হওয়া সম্ভব, পুরোটাই দ্রবীভূত হয়ে গেছে, আর নিতে পারবে না। তুমি যদি এরপরে এক্সট্রা দ্রব অ্যাড করো তাহলে ওই দ্রবণে দ্রবীভূত হবে না, কি হবে, তলানি রূপে নিচে জমা হবে। তাহলে ওই দ্রবণ যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারে, যতটুকু ধারণ করতে পারে, পুরোটাই কিন্তু ধারণ করে আসে, ম্যাক্সিমাম সে ধারণ করে আসে, আর ধারণ করতে পারবে না। যতটুকু দ্রব দ্রবীভূত করা সম্ভব ততটুকুই আছে, স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে এই দ্রবণটাকে তখন বলা হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, বা ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। কি কথা বুঝতে পারছো? তাহলে এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে এইটা যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে এর আগের চিত্রে এইটার কথা বলো তো, এইটা বা এইটা বা এইটা, এটা কি ছিল এর আগে? যখন এই যে 1 চামচ দেওয়ার পরে এটা তো এই যে যতটুকু নিচে দ্রবীভূত হয়ে গেছে, বাকিটুকু তলানি রূপে আছে, অধক্ষেপ রূপে নিচে জমা হয়েছে, সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আগে কি ছিল? আগে কি ছিল? আগে অসম্পৃক্ত ছিল। তাহলে এই অবস্থাটা কি অবস্থা? অসম্পৃক্ত অবস্থা, অর্থাৎ যতটুকু ধারণ করতে পারে ততটুকু ধারণ করে নাই, যতটুকু ধারণ করা সম্ভব তা নাই, তার তুলনায় কি আছে, কম আছে, এই কারণে আরো দিলে দ্রবীভূত করে নিতে পারবে। তাহলে যখন ম্যাক্সিমাম যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারবে তার তুলনায় যখন কম থাকবে তখন সেটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ, তখন সেটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা একটু ছোট্ট করে নিচে একটু সংজ্ঞাটা লিখি। কোনো দ্রবণে যতটুকু দ্রব দ্রবীভূত থাকা সম্ভব, দ্রবীভূত থাকা সম্ভব তার কম থাকলে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। ঠিক আছে? আর যতটুকু দ্রব দ্রবীভূত থাকা সম্ভব, কোন দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকা সম্ভব তার সম্পূর্ণটুকুই দ্রবীভূত থাকলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে, তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এইবার শোনো, আমাদের এই অধ্যায়ের আলোচনা দ্রবণ নিয়ে না, আমাদের মূল আলোচনা আসলে বায়ু নিয়ে। দ্রবণে যেমন এই যে দ্রব দ্রবীভূত থাকে, ঠিক তেমনিভাবে বায়ুমণ্ডলের বায়ুতে, বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত থাকে। যখন মনে করো যে পুকুর, দিঘি, নালার পানি বাষ্প হয়ে এটা বায়ুতে দ্রবীভূত অবস্থায় থাকে। ধরো তুমি একটা ভেজা কাপড় নেড়ে দিছো, শুকানোর জন্য বাইরে নেড়ে দিছো, তাহলে কি হয়, বাতাসের যে বাইরের যে বাতাস আছে সেই বাতাস ওই ভেজা কাপড় থেকে পানিটাকে শুষে নেয় এবং পানিটা জলীয় বাষ্প হয়ে বাতাসে দ্রবীভূত থাকে। তাহলে বাতাসও কিন্তু কোন একটা নির্দিষ্ট আয়তনের বাতাসও কিন্তু দ্রবীভূত রাখে। কি দ্রবীভূত রাখে? জলীয় বাষ্প। ঠিক আছে, পানির বাষ্প দ্রবীভূত রাখে। তো দ্রবণকে যেমন এই যে 2 ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, ঠিক একইভাবে বাতাসকেও কিন্তু ভাগ করা যায়, সম্পৃক্ত বাষ্প, ঠিক আছে, সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু। অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প ধারণ করা সম্ভব, বায়ু কিন্তু ইচ্ছামতো জলীয় বাষ্প ধারণ করতে পারে না। একটা নির্দিষ্ট আয়তনের বায়ু একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তো বাতাসে যতটুকু জলীয় বাষ্প ধারণ করা সম্ভব, সর্বোচ্চ যেটুকু ধারণ করা সম্ভব সেইটুকু যদি ধারণ করে তাহলে সেইটা হচ্ছে সম্পৃক্ত বায়ু।
আর যতটুকু ধারণ করা সম্ভব তার তুলনায় যদি কম থাকে, ম্যাক্সিমাম যতটুকু ধারণ করা সম্ভব তার তুলনায় ধরো কম আছে, তাহলে সেই বায়ুটাকে বলা হবে অসম্পৃক্ত বায়ু। কি কথা বুঝছো? এবার কথা হচ্ছে কি ভাই, বায়ুতে কি জলীয় বাষ্প থাকে? উত্তর হচ্ছে হ্যাঁ থাকে। তুমি চাইলে নিজে একটা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারো। কি এক্সপেরিমেন্ট? তুমি একটা কাজ করবা, ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করবা। এখন যেহেতু শীতকাল, এখন তো আর কেউ ঠান্ডা পানি খায় না, কিন্তু গরমকালে কি হয়, আমরা ফ্রিজ থেকে অনেক সময় ধরো বাইরে থেকে এসে, ধরো যে খুব গরম থেকে এসে বাইরে যখন মানে বাসায় যখন আসি, তখন ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে ঢক ঢক করে কয়েক বোতল মেরে দিই, তাই না? তো আমরা মানে যখন আর কি এই যে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করি, দেখবা ওই ঠান্ডা পানির বোতল যখন আমরা টেবিলের উপর রাখবো, দেখবা এই টেবিলের উপরে দেখবা নিচে পানি জমে গেছে। টেবিলের উপর বোতলের নিচে দেখবা পানি জমে গেছে, এবং দেখবা বোতলের গা বেয়ে পানির ফোঁটা পড়তেছে। বলো এরকম দেখি কিনা আমরা? কি বলো? দেখো এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা কি বড় করা যাবে? এখানে যে ছবিটা আছে দেখো, এই ছবিটা একটু বড় করে দেখাই। দেখো এইগুলা এই যে পানির ফোঁটা দেখতে পাচ্ছ, দেখো এই যে পানির ফোঁটা। তাহলে এই যে এই পানির ফোঁটাগুলা আসলো কোত্থেকে? এবার মনে বলো। এই যে বোতলটা, এটা আমি ধরো ফ্রিজ থেকে বের করছি, বের করে টেবিলের উপর রাখছি। এবার এই বোতলের গায়ে এই যে বিন্দু 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 পানির ফোঁটা জমছে। এই বিন্দু বিন্দু পানির ফোঁটা এগুলো আসলো কোত্থেকে? বোতলের ভেতর থেকে বাইরে চলে আসছে। বলো কোত্থেকে আসলো? এই যে পানির ফোঁটাগুলো এটা কোত্থেকে আসলো? বোতলের ভেতর থেকে চলে আসছে, বাইরে চলে আসছে না। তাহলে কি হয়েছে? এইটা হচ্ছে এই বাতাস থেকে আসছে। তুমি যে রুমে এই ঠান্ডা পানির বোতলটাকে রাখছিলা, সেই রুমের যে বাতাস আছে, সেই বাতাসে পানি দ্রবীভূত অবস্থায় ছিল। পানি মানে জলীয় বাষ্প আর কি, পানির বাষ্প, এটা দ্রবীভূত অবস্থায় ছিল। এইবার যখন তুমি এই ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করছো, তখন কি হয়েছে? এটা তো ফ্রিজ থেকে বের করছো, তাহলে এর টেম্পারেচারটা কম, ঠিক আছে? এটা ধরো ডিপ ফ্রিজ থেকে বের করছো, এর টেম্পারেচারটা কম। এইবার যখন এই বোতলের সংস্পর্শে বাইরের বাতাস যখন এই বোতলের সংস্পর্শে লাগছে, বাইরে যে বাতাস আছে সেই বাতাস যখন বোতলের সংস্পর্শে লাগছে, তখন ওই বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় ছিল। এখন ওই বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় ছিল, সেই বাতাসটা যখন এর সংস্পর্শে আসছে, তখন এই জলীয় বাষ্প কম তাপমাত্রায়, এটা যেহেতু ফ্রিজ থেকে বের করছি, তাপমাত্রা কম, এই কম তাপমাত্রায় ঘনীভূত হয়ে গেছে। ঘনীভূত হয়ে এই বোতলের গায়ে বিন্দু বিন্দু পানি হিসাবে জমে গেছে। কি কথা বুঝতে পারছো? তাহলে এই যে পানি, এটা কোত্থেকে আসলো? এই বিন্দু বিন্দু পানির ফোঁটা কোত্থেকে? বাতাসের জলীয় বাষ্প থেকে আসছে। তাহলে বাতাসের জলীয় বাষ্প, বাতাসে এই পানি দ্রবীভূত অবস্থায় ছিল, জলীয় বাষ্প রূপে দ্রবীভূত অবস্থায় ছিল। তাহলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু সে জলীয় বাষ্প ধারণ করে রাখে, জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় থাকবে। অনেক সময় তুমি দেখবা, ধরো রুমের মধ্যে যদি এসি ছাড়া থাকে, ধরো রুমের মধ্যে এসি ছাড়া আছে, বেশ অনেক কম তাপমাত্রা এসি ছাড়া আছে, তুমি দেখবা গরমকালে কি হয়, যদি ওই রুমে থাই গ্লাস থাকে, জানালার থাই গ্লাস বা দরজায় যদি থাই গ্লাস থাকে, দেখবা বাইরে থাই গ্লাস বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি দেখো না এটা? বলো, এই যে বাইরে থাই গ্লাস বেয়ে বেয়ে পানি পড়তেছে, এই পানি আসলো কোত্থেকে? তুমি রুমের মধ্যে এসি ছেড়ে রাখছো, তাপমাত্রা কম, তাহলে রুমের টেম্পারেচারটা কম, তাহলে যে থাই গ্লাস আছে সেই থাই গ্লাসের এই পাশে টেম্পারেচার কম, আর এই পাশে বাইরে বাইরে যেখানে টেম্পারেচার বেশি, তাহলে ওই বাইরের যে বাতাস, সেই বাতাস যখন এই থাই গ্লাসের সংস্পর্শে আসতেছে, তখন তাপমাত্রা কম, তাপমাত্রা কমে এই কারণে এই এই পাশের যে বাতাস, বাইরের যে বাতাস ছিল, সেই বাতাসের দ্রবীভূত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যাচ্ছে। আর ঘনীভূত হয়ে গেলে সেটা কিসে পরিণত হবে? জলীয় বাষ্প ঘনীভূত হলে পানিতে পরিণত হবে। তাহলে এই এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট থেকে তাহলে বুঝতে পারলাম কি, যে বাতাসে জলীয় বাষ্প থাকে। তাহলে এই যে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমছে, এটা হচ্ছে বাতাসের ঘনীভূত জলীয় বাষ্প, বাতাসের ঘনীভূত জলীয় বাষ্প, জলীয় বাষ্প, ঠিক আছে? বাতাসের ঘনীভূত জলীয় বাষ্প। তাহলে বাতাসে জলীয় বাষ্প উপস্থিত থাকে, জলীয় বাষ্প দ্রবীভূত থাকে, যদি কোনো বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত না থাকে, তাহলে সেটাকে আমরা বলি যে একেবারে শুষ্ক বায়ু। কিন্তু বাতাসে যখন জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা বলবো সিক্ত বা আর্দ্র বায়ু। অনেক সময় দেখবা বর্ষাকালে কি হয়, বর্ষাকালে আবহাওয়া একটু স্যাঁতস্যাঁতে লাগে না? বাতাসকে একটু ভারী মনে হয় না? একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তাই না? বিশেষ করে বর্ষাকালে এটা হয়, মনে হয়। তো বর্ষাকালে কি ঘটনা ঘটে? বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকে। এই কারণে বর্ষাকালে দেখবা ভেজা কাপড় নেড়ে দিলে শুকাইতে চায় না, কারণ ভেজা কাপড় থেকে পানি যে শুষে নিবে, কে শুষে নিবে? বাতাসে এত জলীয় বাষ্প আছে, আবার সে জলীয় বাষ্প শুষে নিতে চায় না। তাহলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বর্ষাকালে বেশি থাকে। তাহলে বর্ষাকালে মানে যখন আর কি বর্ষাকাল হয়, তখন বাতাস আর্দ্র থাকে বেশি। কি কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই পরীক্ষা থেকে বুঝলাম যে হ্যাঁ, বাতাসের জলীয় বাষ্প থাকে। তাহলে বাতাসকে তাহলে এরকম দুই ভাগে ভাগ করা যায়।
তাহলে বাতাসকে, ঠিক আছে, জলীয় বাষ্পে উপস্থিত আছে যে বাতাসে, সেই বাতাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, বাতাস বা বায়ুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত বায়ু, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু এবং আর একটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। ঠিক আছে, যে পরিমাণ জলীয় বাষ্প বাতাসে দ্রবীভূত থাকা সম্ভব সর্বোচ্চ ততটুকু যদি থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু। যেটুকু জলীয় বাষ্প থাকা সম্ভব সেইটুকু যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। ঠিক আছে, যেটুকু জলীয় বাষ্প থাকা সম্ভব সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু। যেটুকু জলীয় বাষ্প ধারণ করা সম্ভব, ঠিক আছে, ততটুকু যদি উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর যতটুকু ধারণ করা মানে সম্ভব তার তুলনায় যদি কম থাকে, ঠিক আছে, সর্বোচ্চ মানে যদি কম থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। এইবার আসো, দেখো দ্রবণ যেমন তোমার একে বুঝানো গেছে, ভালো করে বুঝবা কিন্তু কথাটা। দ্রবণ যেমন আমি তোমার একে বুঝাইতে পারছি, দেখো এটা সম্পৃক্ত এটা অসম্পৃক্ত। এখন বাতাসের ক্ষেত্রে আমি তোমার বাতাস কেমনি একে দেখাবো যে এটা সম্পৃক্ত এটা অসম্পৃক্ত? বলো, এটা কি একে দেখানো সম্ভব? কিন্তু তারপরও তোমাকে ধরো একটু ধারণা দেওয়ার জন্য আমি একে বুঝাচ্ছি। ধরো কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তন, এই নির্দিষ্ট আয়তনের এর মধ্যে ধরো বায়ু আছে, ধরো এটা তোমার রুম, চিন্তা করো। এই যে কণাগুলো না, এই কণাগুলো হচ্ছে বাতাসের অণু। ঠিক আছে, বাতাসের গ্যাসের অণু, আদর্শ গ্যাসের অণু আর কি। তাহলে এইগুলা হচ্ছে বাতাসের বায়ুর অণু, ঠিক আছে, বা গ্যাস অণু, গ্যাস অণু। আর এই যে সবুজ কালি দিয়ে যে গোল্লাগুলো দেওয়া আছে দেখছো, এইগুলা হচ্ছে জলীয় বাষ্পের কণা। ঠিক আছে, এগুলো হচ্ছে জলীয় বাষ্পের কণা, জলীয় বাষ্পের কণা। দেখো জলীয় বাষ্পের কণা কিন্তু গ্যাস না, তাই না? H2O এ কি গ্যাস নাকি? না। তাহলে এটা জলীয় বাষ্পের কণাগুলা আদর্শ গ্যাসের অণুগুলার তুলনায় কিন্তু অনেক বড়, অনেক ভারী। তো এই কারণে এগুলাকে একটু বড় বড় করে রাখছি। তাহলে এই যে ছোট ছোট সাদাগুলা হচ্ছে আদর্শ গ্যাসের অ্যাটম বা বাতাসের অ্যাটম, আর এই যে সবুজ কালি দিয়ে যেগুলো আঁকা হয়েছে এইগুলো হচ্ছে জলীয় বাষ্পের কণা, জলীয় বাষ্পের অ্যাটম। বুঝতে পারছো? তাহলে মনে করো যে এই যে পাত্র, এই পাত্রে এই যে নির্দিষ্ট আয়তনের এই যে পাত্র, এই পাত্রের মধ্যে বাতাস আছে। ঠিক আছে, এই পাত্রের মধ্যে বাতাস আছে। তো বাতাসে এই যে পাত্র, এই পাত্রের মধ্যে বাতাস আছে, এই বাতাসে কোনো জলীয় বাষ্প নেই। এই বাতাসে দেখো কোনো জলীয় বাষ্প ধারণ করা নেই। তাহলে এই বাতাসটা হচ্ছে শুষ্ক বাতাস। ঠিক আছে, নর্মালি প্র্যাকটিক্যালি শুষ্ক বাতাস হয় কিনা, শুষ্ক একেবারে 100% শুষ্ক হয় না, কিছুটা তো জলীয় বাষ্প থাকেই আসলে। তো ঠিক আছে, যেহেতু এখানে জলীয় বাষ্প নেই তাহলে এটা হচ্ছে শুষ্ক বাতাস। ঠিক আছে, শুষ্ক বাতাস। শুষ্ক বাতাস যে চাপ দেয়, শুষ্ক বাতাসের যে চাপ সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ বা পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, একেবারে শুষ্ক বাতাসের চাপ। ঠিক আছে, শুষ্ক বাতাসের চাপ। এবার দেখো এই বাতাসে এবার জলীয় বাষ্পের কণা দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে এই যে জলীয় বাষ্পের কণা দ্রবীভূত অবস্থায় আছে, সর্বোচ্চ যতটুকু ধারণ করতে পারে জলীয় বাষ্প ততটুকুই কি আছে? উত্তর হচ্ছে না। সর্বোচ্চ যেটুকু ধারণ করা সম্ভব তার তুলনায় ধরো এখানে কম আছে। তাহলে এইটা কম আছে, তাহলে এইটা প্রথম কথা হচ্ছে বাতাসের জলীয় বাষ্প আছে, তাহলে এটা সিক্ত বায়ু বা আর্দ্র বায়ু। ঠিক আছে, এটাও আর্দ্র বায়ু, এটাও আর্দ্র বায়ু, দুইটাই কিন্তু আর্দ্র বায়ু। ঠিক আছে, এটা আর্দ্র বা সিক্ত বায়ু, আর্দ্র বা সিক্ত বায়ু। তাহলে এটাও আর্দ্র বায়ু, এটাও আর্দ্র বায়ু, দুইটাই আর্দ্র বায়ু। ঠিক আছে, এবার বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকা কথা তা নাই, তার তুলনায় কম আছে। দেখো জলীয় বাষ্প আছে বাট সর্বোচ্চ যা ধারণ করতে পারে তার তুলনায় কম আছে। তাহলে যদি কম থাকে তাহলে এই যে বায়ুটা, এই বায়ুটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু। আর এবার দেখো, দেখো একে যেহেতু বুঝাইছি, দেখো এখানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে সবই আছে। একেবারে মনে করো যে বাতাসের অণুর ফাঁকে 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 যতটুকু জলীয় বাষ্পের অণু থাকা সম্ভব সবই আছে। তাহলে সর্বোচ্চ ধারণ করতে পারে, এর চেয়ে আর বেশি জলীয় বাষ্পের কণা ধারণ করতে পারে না। ঠিক আছে, কিভাবে আর্দ্র হয়ে আর্দ্র বায়ু হলো? বায়ুতে, বায়ু নর্মালি তো আর্দ্র বায়ু হয়। তোমার রুমের যে বায়ুটা আছে ওটাও আর্দ্র বায়ু। তুমি এখন রুমে, তোমার রুমে যে বাতাসটা আছে ওটাও আর্দ্র বায়ু, ওখানেও জলীয় বাষ্প আছে। নর্মালি শুষ্ক বাতাস 100% শুষ্ক বাতাস হয় না, বাতাসের জলীয় বাষ্প থাকে, হয় কম থাকে নয়তো বেশি থাকে। যেমন শীতকালে কম থাকে, শীতকালে শুষ্ক বায়ু। ঠিক আছে, বাতাসের জলীয় বাষ্প কম থাকে শীতকালে। আর বর্ষাকালে আর্দ্র বায়ু, বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, কিন্তু থাকে। ঠিক আছে, এই শুষ্ক একেবারে 100% শুষ্ক হয় না, আর্দ্র হবে। নর্মালি বাতাস প্র্যাকটিক্যালি আর্দ্রই হবে। তো যতটুকু থাকা সম্ভব তার তুলনায় কম থাকলে সেটা অসম্পৃক্ত, আর যতটুকু ধারণ করা সম্ভব যদি সবটুকুই থাকে তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত। এটা হচ্ছে সম্পৃক্ত বায়ু। কি কথা বোঝা গেছে?
ক্লিয়ার? বৃষ্টির দিন কেন বেশি থাকে বলতেছি, কেন বৃষ্টির দিনে বেশি থাকে, বৃষ্টির দিনে কেন বেশি থাকে বলতেছি। আচ্ছা, তাহলে এবার আসো বায়ুর চাপ। বায়ুর চাপ ধরো সিক্ত বা আর্দ্র বায়ুর চাপ, এই বায়ুর মোট চাপ, এই মোট চাপ হচ্ছে, দেখো বায়ুতে কি আছে, বায়ুতে বাতাসের অণু আছে আর জলীয় বাষ্পের অণু আছে। তাহলে যখন শুধুমাত্র বাতাসের অণু ছিল তখন যে চাপটা ছিল সেটা হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, শুষ্ক বায়ুর চাপ। তাহলে বায়ুর মোট চাপ, সিক্ত বায়ুর মোট চাপ হবে শুষ্ক বায়ুর চাপ, শুষ্ক বায়ুর চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ, প্লাস জলীয় বাষ্পের চাপ। বলো আমার কথাটা বুঝলা কিনা? জলীয় বাষ্পের চাপ। বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকবে বাতাস তত বেশি ভারী হবে, তাহলে সেই বায়ুর প্রেসার, বায়ুর চাপও তত বেশি হবে। তাহলে বাতাসে ধরো জলীয় বাষ্প নাই, একেবারেই নেই, তাহলে একেবারে 100% শুষ্ক, তাহলে শুষ্ক বাতাস যে চাপ দিবে সেটা শুষ্ক বায়ুর চাপ, ধরো পি অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার এর মধ্যে যদি জলীয় বাষ্প থাকে, দেখো এর মধ্যে জলীয় বাষ্প যদি থাকে তাহলে চাপটা বেশি হবে না কম হবে? শুষ্ক বায়ুর যে চাপ তার তুলনায় অবশ্যই বেশি হবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আছে, জলীয় বাষ্প আছে। তাহলে জলীয় বাষ্প একটা প্রেসার দিবে, তাহলে শুষ্ক বায়ুর চাপ তার সাথে জলীয় বাষ্পের চাপ অ্যাড হয়ে টোটাল প্রেসার হবে, মোট বায়ুর চাপ হবে। তাহলে এই যে মোট বায়ুর চাপ হবে শুষ্ক বায়ুর যে চাপ তার সাথে জলীয় বাষ্পের চাপ। এবার জলীয় বাষ্প যত বেশি থাকবে চাপও তত বেশি হবে। কি কথা বোঝা গেছে? তাহলে শুষ্ক বায়ুর চাপ হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর জলীয় বাষ্পের চাপটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখলাম। এই ছোট হাতের এফ হচ্ছে জলীয় বাষ্পের চাপ, ছোট হাতের এফ হচ্ছে জলীয় বাষ্পের ভরের সাথে সমানুপাতিক। জলীয় বাষ্পের ভর, ভালো করে বুঝিও, জলীয় বাষ্পের ভর। বাতাসে যত বেশি জলীয় বাষ্পের কণা থাকবে তাহলে তত বেশি ভর বাড়বে, আর যত বেশি ভর বাড়বে জলীয় বাষ্পের চাপটাও তত বেশি বাড়বে। তাহলে জলীয় বাষ্পের চাপটা ছোট হাতের এফ দিয়ে যেটা আমরা লিখছি সেটা জলীয় বাষ্পের উপস্থিত ভরের সমানুপাতিক। তুমি চিন্তা করো তো, ধরো তোমার কাছে একটা খালি ব্যাগ আছে, স্কুল ব্যাগ, স্কুল ব্যাগে একটা বই আছে, তোমার এবার কাঁধে ঝুলাই দিতাম, বলো চাপ বেশি, চাপ যেটা হবে এবার যদি ওই একটা বইয়ের জায়গায় আমি আর 3টা বই দিই তাহলে চাপটা বেশি হবে না কম হবে? তোমার কাঁধে যে প্রেসারটা পড়বে সেটা বেশি হবে না কম হবে? তাহলে বই যত বেশি বাড়বে, যত ভর বাড়বে, ঠিক আছে, তত বেশি চাপ বাড়বে। এই কারণে জলীয় বাষ্পের উপস্থিতি যত বাড়বে তত কিন্তু বায়ুর চাপটা বাড়বে। তাহলে বায়ুর চাপ পি, ঠিক আছে, এটা হচ্ছে পি। তাহলে পি হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং জলীয় বাষ্পের কণার চাপ, জলীয় বাষ্পের অণুর চাপ, এইটা হচ্ছে টোটাল বায়ুর চাপ আর কি। ওকে, বুঝতে পারছো দাদা? এবার মহাকর্ষ আপনি দিবেন না ইনশাল্লাহ। এবার আসো, এবার বাতাসে জলীয় বাষ্প থাকলে তখন বাতাসকে বলা হয় আর্দ্র বাতাস। তো এই আর্দ্রতাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। আর্দ্রতা মানে কি? বাতাসের জলীয় বাষ্প থাকা মানে আর্দ্রতা। তো এই বাতাসে জলীয় বাষ্প আছে, বাতাস আর্দ্র, এটা আমরা প্রকাশ করতে চাই, এটা আমরা বুঝাইতে চাই। তো এটা বোঝানোর জন্য আমাদের কাছে দুইটা ওয়ে আছে, আর্দ্রতা প্রকাশের দুইটা ওয়ে আছে আমাদের কাছে। একটা হচ্ছে পরম আর্দ্রতা এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। দেখো খুবই মজার জিনিস, ঠিক আছে, শিশিরাঙ্ক টপিক, আর্দ্রতা টপিক, খুবই মজার। তাহলে আর্দ্রতা এটা প্রকাশের দুইটা ওয়ে। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা কি? অ্যাবসোলিউট হিউমিডিটি। অ্যাবসোলিউট হিউমিডিটি কি? পরম আর্দ্রতা কি? পরম আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এইটা আমরা প্রকাশ করতে চাই একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এটার হিসাবে। ঠিক আছে, কোনো বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এটা আমরা প্রকাশ করব কিভাবে? একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। তাহলে আমরা আগে একটু সংজ্ঞাটা লিখি, তারপরে তোমরা বুঝাই দিচ্ছি যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে, একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলে, পরম আর্দ্রতা বলে। ঠিক আছে, ধরো তোমার রুমে, কেউ আগে লিখবা না,
ধরো তোমার রুমে, আমি বললাম যে তুমি যে রুমে আসো ওই রুমের ওই রুমের পরম আর্দ্রতা 2 গ্রাম/মিটার কিউব। মানে কি? মানে তুমি যে রুমে আসো সেই রুমের বাতাস সিক্ত বাতাস, আর্দ্র বাতাস, বাতাসে জলীয় বাষ্প আছে। আর তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাই কি কতটুকু জলীয় বাষ্প আছে, তা আমি বললাম 2 গ্রাম/মিটার কিউব। এভাবে প্রকাশ করলাম। তার মানে তুমি কি বুঝলা? যে তুমি যে রুমে আসো সেই রুমের প্রতি মিটার কিউব আয়তনে 2 গ্রাম করে জলীয় বাষ্প আছে। একক আয়তনে 2 গ্রাম করে জলীয় বাষ্প আছে। এখন কেউ যদি তোমার বলে যে তোমার রুমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা তুমি বের করো, তো কি পারবা না বের করতে? তুমি কি করবা? তুমি যে রুমে আসো সেই রুমটা হচ্ছে একটা ঘনক ঘনক আকৃতির রুম। তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মেপে ফেলবা। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে গুণ দিবা, আয়তন পাবা। তাহলে একক আয়তনে আছে 2 গ্রাম, অতএব ওই আয়তনে আছে কত গ্রাম। তাহলে টোটাল তুমি যে রুমে অবস্থান করতেছো সেই রুমের বায়ুতে টোটাল কি পরিমাণ জলীয় বাষ্প আছে হিসাব করতে পারবা না। কি কথা কি বুঝছো? হিসাব করতে পারবা না। তাহলে এভাবেই আমরা পরম আর্দ্রতাটাকে প্রকাশ করবো। তাহলে পরম আর্দ্রতা সূত্রটা একটু যদি লিখি, পরম আর্দ্রতা এটা সমান সমান উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই আয়তন ভি আয়তনে জলীয় বাষ্প আছে এম পরিমাণ, অতএব একক আয়তনে জলীয় বাষ্প আছে এম ডিভাইডেড বাই ভি পরিমাণ। ঠিক আছে, এর একক কি? একক হচ্ছে উপরে এম, এম মানে ভর কেজি, আর নিচে হচ্ছে মিটার কিউব। তাহলে এসআই একক এটা হচ্ছে কেজি/মিটার কিউব, কেজি/মিটার কিউব। কি কথা বুঝছো? তাহলে এইটা হচ্ছে পরম আর্দ্রতা। এবার আসো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝবো। ধরো একটা খুব খাদক লোক, ধরো তোমাদের মাশরুম ভাই। তো এই মাশরুম ভাই সে খুবই খাদক প্রকৃতির লোক, খুবই খাওয়া দাওয়া করে। ঠিক আছে, তো সে কি পরিমাণ খাবার খাইছে, আমি মাশরুরকে জিজ্ঞেস করতেছি কি মাশরুর কেমন খাবার খাইছো, কি পরিমাণ খাবার খাইছো? তখন মাশরুর বলতেছে বন্ধু খাবার খাইছি হচ্ছে যে তোমার পেটে কি পরিমাণ খাবার আছে। তো তখন বন্ধু মাশরুর আমাকে বলছে যে আমার পেটে খাবারের পরিমাণ হচ্ছে 2 গ্রাম/মিটার কিউব। এই যে এটা বলছে আমাকে। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম? যে আমার বন্ধু যে পরিমাণ খাবার খাইছে তো তার পেটে প্রতি মিটার কিউবে 2 গ্রাম করে খাবার আছে। এবার বলো তো এইটা দ্বারা তুমি জিজ্ঞেস করছো মাশরুর ভাই কি পরিমাণ খাবার খাইছেন, বলছে 2 গ্রাম/মিটার কিউব। অর্থাৎ মাশরুরের যে ভুঁড়ি, ঠিক আছে, মাশরুরের যে ভুঁড়ি সেই ভুঁড়ির প্রত্যেক মিটার কিউবে 2 গ্রাম করে খাবার আছে। ঠিক আছে, প্রতি একক আয়তনে কি পরিমাণ করে খাবার আছে। এবার তুমি বলো তো তোমার মাশরুর ভাইয়ের কি পেট ভরছে? তুমি বলো, তুমি কি এটা বলতে পারবা যে তোমার মাশরুর ভাইয়ের পেট 100% ভরা নাকি খালি, একটু খালি জায়গা আছে কিনা? বলো, এটা কি তুমি বলতে পারতেছো? বলতে পারতেছো না। তাহলে এটা কিন্তু তোমার একটা ব্যর্থতা। ভালো করে বুঝিও যে তুমি জানতেছো মাশরুর ভাইয়ের পেটে খাবার আছে প্রতি একক আয়তনে প্রতি মিটার কিউবে 2 গ্রাম আছে। তো তুমি কি বুঝতে পারতেছো যে তার পেটটা ভরা কিনা, মানে সম্পৃক্ত কিনা, সম্পৃক্ত পেট না অসম্পৃক্ত পেট, এটা কি তুমি বুঝতে পারতেছো? যে তার ভুঁড়িটা সম্পৃক্ত হয়েছে নাকি অসম্পৃক্ত আছে, এটা কি তুমি বুঝতে পারতেছো? এটা কিন্তু তুমি বুঝতে পারতেছো না। তোমার রুমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার রুমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, তুমি বলো ভাই আমার রুমে বাতাসে জলীয় বাষ্প আছে 2 গ্রাম/মিটার কিউব। তাহলে আমি বুঝলাম যে তোমার রুমে প্রত্যেক মিটার কিউব আয়তনে 2 গ্রাম করে জলীয় বাষ্প আছে। এবার আমি কি এটা দিয়ে বুঝবো যে তোমার রুমের যে বাতাসটা সেটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা কি আমি বুঝতে পারবো? এটা কিন্তু আমি বুঝতে পারবো না। তো আমরা চাই আর্দ্রতাকে এমন ভাবে প্রকাশ করতে যেন আমি আর্দ্রতা প্রকাশ করার ওয়েটা দিয়েই আমি বুঝতে পারি যে বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এটা যেন আমি আর্দ্রতা প্রকাশ করার মেথড থেকেই বুঝতে পারি। এই কারণে পরম আর্দ্রতা এটা পারে না। পরম আর্দ্রতা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা বলতে পারে না। সে বলতে পারে প্রতি একক আয়তনে এইটুকু আছে। এখন প্রতি একক আয়তনে এইটুকু আছে, তো প্রতি একক আয়তনে আরো থাকতে পারবে কিনা, ঠিক আছে, পেট ভরছে কিনা, 100% পেট ভরা কিনা, সম্পৃক্ত না অসম্পৃক্ত, এইটা কিন্তু বলতে পারতেছে না। তো এইটা যাতে জানা যায়, এটা যাতে বলতে পারে, এইরকম একটা ওয়ে চাই আর্দ্রতা প্রকাশের। তো সেই ওয়েটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বুঝছো? সেই ওয়েটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা 2 নম্বরে। এবার আসো আপেক্ষিক আর্দ্রতা তাহলে কাকে বলে। তাহলে আসো আগে সংজ্ঞাটা একটু লিখি। আগে তোমাদের বলি, দেখো তো বোঝো কিনা। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প
ধারণ করছে এবং কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে এর শতকরা অনুপাতকে। ঠিক আছে, কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করছে আর ধারণ করতে পারে এর শতকরা অনুপাত। ধরো মনে করো এই যে তোমাদের মাসুর ভাই, ধরো মাসুর ভাই খাইতে পারে 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রাম কম বলে ফেলছি, 10 কেজি খাইতে পারে। এখন খাইছে ধরো 7 কেজি, তাহলে বলো তো খাইতে পারে 10, খাইছে 7, তার পেট কয় পার্সেন্ট ভরা? বলো, পেটে খাবার কয় পার্সেন্ট খাবার আছে? 70%। 70%, গুড, ভেরি গুড, এই তো তোমরা বুঝে গেছো। 7/10 গুণ 100%, শতকরা অনুপাত। ঠিক আছে, পার্সেন্টেজ রেশিও। তাহলে কত? 70%, অর্থাৎ তোমার মাসুর ভাইয়ের পেট 70% ভরা, 30% খালি আছে। তাহলে তুমি কিন্তু এবার বুঝে গেছো, ও আচ্ছা, তাহলে এটা তো অসম্পৃক্ত না সম্পৃক্ত ভুঁড়ি? বলো বলো, সম্পৃক্ত না অসম্পৃক্ত ভুঁড়ি? অসম্পৃক্ত ভুঁড়ি, যে তার ভুঁড়িটা কি? অসম্পৃক্ত ভুঁড়ি। ঠিক আছে, ওকে। তাহলে এবার চলো তাহলে সংজ্ঞাটা লিখে ফেলি আগে, যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, কি পরিমাণ জলীয় বাষ্প, বা সুন্দর করে লিখি, আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর ও সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের, ও সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের শতকরা অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা বলে। এই আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর দিয়ে প্রকাশ করা হয়। আর এরকম লম্বা একটা দাগ দিবা, লম্বা একটা দাগ দিবা। তাহলে উপরে হবে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর গুণ কত পার্সেন্ট? 100%। বুঝতে পারছো? এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সূত্র। ঠিক আছে, সহজে প্রকাশ করা যায়, মানে নোটেশন দিয়ে প্রকাশ করা যায়, সেটা আমরা লিখবো, একটু পরে লিখবো। তো এই হচ্ছে মূল সূত্র। তাহলে এবার আসো তোমাদের একটু সুন্দর উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাসরুর নামে এই যে ভদ্রলোকটা, এটা হচ্ছে ভদ্রলোকের ভুঁড়ি। ঠিক আছে, সে খাবার খেতে পারে, খাবার খেয়েছে, আগে লিখি খেয়েছে, খাবার খেয়েছে 7 কেজি। ঠিক আছে, এক বেলাতে 7 কেজি খাবার খেয়েছে। আর খেতে পারে 10 কেজি, 10 কেজি। তাহলে আমি তারা জিজ্ঞেস করলাম, কি ভাই পেট কেমন ভরা? তখন সে ম্যাথমেটিক্যালি বলবে যে দেখো ভাই, আমার আপেক্ষিক আর্দ্রতা, আমি খাইছি হচ্ছে 7 কেজি, কিন্তু খাইতে আমি পারতাম 10 কেজি, গুণ 100%, তাহলে আমার পেট ভরা হচ্ছে 70%। এই যে পেট ভরা 70%, এইবার কিন্তু আমি জানতে পারলাম যে তার পেটের অবস্থা কি। ঠিক আছে, যে সে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এইটা আমরা এখন জানতে পারলাম। কে কথা বুঝছো? হ্যাঁ, এক বেলায় 10 কেজি খাবার খাই। তুমি জানো না মাস্টার ভাই কেমন খাবার খাই? তুমি জানো না? ঠিক আছে ভাই, 5 নম্বর লেকচারের লাস্টের ম্যাথটা একটু দেখাই দিন প্লিজ। 5 নম্বর লেকচারে কি হোমওয়ার্ক দিছিলাম? ওই ম্যাথ। আচ্ছা দেখাই দিব, সমস্যা নেই। হোমওয়ার্কের ম্যাথের কথা আমার মাথায় আছে। এইবার দেখো, তাহলে আমরা একটু একটা প্রশ্ন লিখি, যে পরম আর্দ্রতার কি সমস্যা? পরম আর্দ্রতার ব্যর্থতা কি? পরম আর্দ্রতার ব্যর্থতা।
ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে পরমাদ্রতার সাহায্যে বায়ু সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা জানা যায় না। ঠিক আছে, পরমাদ্রতার সাহায্যে, পরমাদ্রতা একক আয়তনের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত তা বলতে পারে। কতটুকু জলীয় বাষ্প উপস্থিত তা বলতে পারে, কিন্তু পরমাদ্রতা একক আয়তনে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত তা বলতে পারে, কিন্তু বায়ু সম্পৃক্ত কিনা সেটা বলতে পারে না। সেটা বলতে পারে না। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সমস্যা। কি কথা বুঝছো? তাহলে এটা কে বলতে পারে? এই সমস্যা কে দূর করে দিতে পারে? আপেক্ষিক আর্দ্রতা এই সমস্যা দূর করতে পারে। তাহলে এই যে সমস্যা, সমাধান সম্ভব আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। সমাধান সম্ভব আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। ঠিক আছে, সমাধানটা কিভাবে সম্ভব? আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে সম্ভব। আপেক্ষিক আর্দ্রতা আমাদের বলতে পারে যে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, কি পরিমাণ ধারণ করতে পারে, তার একটা অনুপাত আমাকে বলতে পারে। ঠিক আছে, এইবার আসো তাপমাত্রার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক। তাপমাত্রার সাথে জলীয় বাষ্পের উপস্থিতির সম্পর্ক। দেখো, তাপমাত্রা বাড়াইলে বায়ুর ধারণ ক্ষমতা বাড়ে। তুমি নর্মালি একটু দেখো তো, চিন্তা করে মনে করো একটা পাত্র, এই পাত্রে পানি আছে, এবার তুমি চিনি বা লবণ এইটা নিয়ে দ্রবীভূত করতেছিলা। একটা সময় দেখলো চিনি বা লবণ এর নিচে এই যে দ্রবীভূত, পুরাটা দ্রবীভূত না হয়ে এর নিচে এরকম অধক্ষেপ রূপে জমা হয়েছে। ঠিক আছে, এটুকু জমা হয়েছে। আচ্ছা বলো এবার এটা কি অবস্থা? সম্পৃক্ত না অসম্পৃক্ত অবস্থা? বলো, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত অবস্থা? এটা এটা কেমন অবস্থা? সম্পৃক্ত অবস্থা। ইয়েস, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। এবার ভালো করে দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করো, দেখবা এটা দ্রবীভূত হবে না, এটা নিচে তলানি রূপে জমাই হবে। আচ্ছা এইবার এইটা দিয়ে যদি আমি তাপ দিই, যদি তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে বা তাপমাত্রা বাড়ানো হলে তুমি চুলায় নিয়ে বসাও, এটারে বসায় নিয়ে কিছুক্ষণ তাপ দাও, গরম করো, তারপরে একটু নাড়াচাড়া করো, দেখো কি হবে? বলো কি হবে? এটা থাকবে, অধক্ষেপ থাকবে, তলানি রূপে থাকবে, দেখবা এটা দ্রবীভূত হয়ে গেছে। তাহলে এটা তখন কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে। তুমি দেখবা এটা দ্রবীভূত হয়ে গেছে, এই অধক্ষেপটা আর নাই। ওকে, এটা দ্রবীভূত হয়ে গেল। তাহলে এটা কেমন হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল না অসম্পৃক্ত হয়ে গেল? বলো, এটা কেমন হয়ে গেল? এটা তখন সম্পৃক্ত হয়ে গেল না অসম্পৃক্ত হয়ে গেল? বলো, সম্পৃক্ত হয়ে গেল নাকি অসম্পৃক্ত হয়ে গেল? আগে কেমন ছিল? সম্পৃক্ত ছিল, এবার অসম্পৃক্ত হয়ে গেছে। এবার তুমি আর একটু চিনি লবণ দাও, দেখবা নাড়াচাড়া করো, দেখবা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? অসম্পৃক্ত হয়ে গেল। অসম্পৃক্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে তাপমাত্রা বাড়াইলে কি হলো? ধারণ ক্ষমতা বাড়লো। তাহলে যখন আমি তাপমাত্রা বাড়ালাম, তাপ দিলাম, তখন ধারণ ক্ষমতাটা বাড়লো। এইটুকু দ্রবীভূত করতে পারতেছে না, তাহলে দ্রবীভূত করার ক্ষমতাটা বাড়ছে। ঠিক আছে, দ্রবীভূত করার টেন্ডেন্সি বা ক্ষমতা বাড়লো। তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রবীভূত করার ক্ষমতা বাড়ে, বুঝলা? বায়ুর ক্ষেত্র তাই, তাহলে বাতাসের ক্ষেত্র তাই। তাহলে ধরো সম্পৃক্ত বাতাস আছে, সম্পৃক্ত বাতাস, আমি যদি তাপমাত্রা বাড়াই,
আমি যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাতাস অসম্পৃক্ত হয়ে পড়তে পারে, অসম্পৃক্ত হবে। ঠিক আছে, তাহলে ধরো আগে বাতাসের সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, আপেক্ষিক আর্দ্রতা আর দিয়ে প্রকাশ করা হয়, আর হবে 100%। তাহলে আর 100%, যতটুকু ধারণ করা সম্ভব ততটুকু আছে, ঠিক আছে, ততটুকু উপস্থিত আছে। তা আমি এখন তাপমাত্রা বাড়ালাম, তাপ দিলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে না? তো অসম্পৃক্ত মানে আরো কিছু নিতে পারবে, আরো কিছু দ্রবীভূত করতে পারে, তাহলে ধারণ ক্ষমতা বাড়লো। তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতাটা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়লো, বুঝলা? তাহলে ধারণ ক্ষমতা বাড়লো মানে ধরো 70% হয়ে গেল, ধারণ ক্ষমতাটা বাড়ছে। কি কথা বুঝছো? ঠিক তেমনি ভাবে মাসুর ভাইয়েরও একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এই যে মাসুর ভাই, এই মাসুর ভাই ধরো, এই যে মাসুর ভাই, এই মাসুর ভাই ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তখন খাবার খাইতে পারে ধরো 10 কেজি, ঠিক আছে, 10 কেজি খাবার খাইতে পারে সর্বোচ্চ। তাহলে এবার তুমি বলো, যদি তাপমাত্রা বাড়ায় 30 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে এখন ধারণ ক্ষমতা কত হবে? গেস করো, জাস্ট গেস করে বলো। 20 কেজি কি আর 10 কেজি কি আর থাকবে? বলো, 10 কেজি কি আর থাকবে না? ঠিক আছে, 10 কেজি আর থাকবে না। তাহলে এটা বাড়বে না কমবে? বলো, এটা বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে 10 কেজির জায়গায় ধরো 15 কেজি হবে। বুঝতে পারছো? খুবই সিম্পল কথা, যে তাপমাত্রা বাড়ালে কি হয়? ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বাড়ে। যেমন এই যে দ্রব্যটা, এটা তলানি রূপে নিচে পড়ে থাকতেছিল, আমি যখন তাপমাত্রা বাড়ালাম, তাপ দিলাম, দ্রব্যটাকে দ্রবীভূত করে নিল, তাহলে কি হলো? এই দ্রবণের ধারণ ক্ষমতাটা বাড়লো, আরো বেশি ধারণ করতে পারবে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে, ধারণ করতে পারে 10 কেজি, তাহলে অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি ধারণ করবে না, আরো বেশি ধারণ করতে পারে, ধরো সেটা 15 কেজি। ঠিক আছে, রিয়াদ দেওয়ান বুঝছো? রিয়াদ দেওয়ান বুঝছো কিনা? আরো একবার বললাম, আর একবার বললাম তো, বলো বুঝছো কিনা? ফারহান গালিব বলছে নেট প্রবলেম। কার নেট প্রবলেম? আমার আমার নেটে প্রবলেম নাকি? না না, আমার তো ঠিকই আছে। না দাদা, ওর ওর নেটে প্রবলেম। ঠিক আছে, এখানে কি বলছি? এখানে জাস্ট একটা কথা বলছি, ভাই তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বাড়ে, আর কিছুই না। ভাই আমার কোশ্চেনটা অ্যান্সার দেন প্লিজ। আমি আমি দিবেন বলছিলেন, আপনি দিবেন বলছিলেন। কোশ্চেনটা হলো রেনি ডেতে, ও আচ্ছা রে পাগল, আমি আসি না এখনো। বলবো রেনি ডেতে কেন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে? সারাদিন বৃষ্টি হয়, তাহলে সারাদিন যখন বৃষ্টি হবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে না? আর শীতকালে কি হয়? বায়ু শুষ্ক হয়ে থাকে, শীতকালে বৃষ্টি বৃষ্টি হয় না, বায়ু শুষ্ক হয়ে থাকে। এই কারণে দেখবা শীতকালে একটা কাপড় নেড়ে দিলে তাড়াতাড়ি শুকায় যায়। কিন্তু বর্ষাকালে, এমনিতেই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, সারাদিন মনে করো যে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে। এই কারণে বর্ষাকালে যখন তুমি একটু কাপড় নেড়ে দিবা, দেখবা শুকাইতে চায় না, কারণ বাতাসে অলরেডি জলীয় বাষ্প অনেক বেশি আছে। টানা যদি কয়েকদিন বৃষ্টি হয়, তাহলে বাতাস ভারী হয়ে থাকবে, জলীয় বাষ্প বেশি থাকবে, তো তখন একটা ভেজা কাপড় নেড়ে দিবা, তখন শুকাইতে চাইবে? বলো, বুঝতে পারছো? ভাই আপনার শীত লাগে না? না শীত লাগে না, শীত লাগে না। এবার আসো দেখো, এবার আমরা পড়বো হচ্ছে শিশিরাঙ্ক। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বলতে পারো মূল টপিক এখন আমরা পড়বো শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের আগে আমি একটু সংজ্ঞা লিখি। শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আর একটা সুন্দর সংজ্ঞা লিখবো, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, এর মধ্যে উপস্থিত বা বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, জলীয় বাষ্প দ্বারা
সম্পৃক্ত হয়, ঠিক আছে, তাকে শিশিরাঙ্ক বলে। তাকে শিশিরাঙ্ক বলে। এবার বলো তো শিশিরাঙ্ক এই সংজ্ঞা দেখে তুমি কি বুঝতে পারছো? সংজ্ঞাটা পড়ে অ্যাটলিস্ট কি বুঝতে পারছো? শিশিরাঙ্ক কি? কি জিনিসটা কি? আয়তন নাকি চাপ? এটা আমার একটু বলো। এটা তাপমাত্রা। গুড, এইটুকু বুঝলেই হবে যে শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে বা যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এইবার শোনো, আমি যখন তোমাদের মাসুর ভাইয়ের ভুঁড়িটাকে আঁকবো তুমি চিন্তা করবে ওটা নির্দিষ্ট আয়তনের একটা বায়ু। তাহলে শোনো, এবার গল্প শোনো। মনে করো তুমি তোমাদের মাসুর ভাইকে একদিন তোমাদের বাসায় দাওয়াত দিছো খাইতে। এখন মাসুর ভাই তো খুবই পেটুক লোক। সে ধরো রাতের বেলা খাওয়ার দাওয়াত দিছো, সে দুপুরবেলা কিছু খায় নাই, কারণ রাতে গিয়ে দাওয়াত খাবে, এই কারণে দুপুরবেলা কিছু খায় নাই। তো সে মনে করো চলে গেছে। ওই দিন আবার বাতাসের তাপমাত্রা ছিল, এটা একটু বলে দিই। ওই দিন তোমাদের বাসায় তাপমাত্রা হচ্ছে 30°C বায়ুর তাপমাত্রা। এবার মাসুর ভাই খাবার খেতে পারে 10 কেজি খাবার, ঠিক আছে। খাবার খেয়েছে, তোমাদের বাসায় গেছে, তুমি রাতে খেতে দিছো। তোমাদের বাসায় খাবার টাবার যা ছিল দেখতেছো মাসুর ভাই গপ গপ করে খাইতেছে। তোমাদের বাসায় যা খাবার ছিল সব খাইতে দিছো, 8 কেজি খাবার খাইতে দিছো, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করলা, ভাই মাসুর ভাই পেট ভরছে? তো মাসুর ভাই তো ফিজিক্সের লোক, ঠিক আছে, সে তখন তোমাকে খাতা কলমে বুঝাবে, দেখো তুমি আমাকে খাইতে দিছো হচ্ছে 8 কেজি, আমি খাইছি 8 কেজি, কিন্তু জানো আমি 30°C তাপমাত্রায় খাইতে পারতাম 10 কেজি। তাহলে তুমি এবার বলো, তাহলে আমার পেটটা কি ভরছে? আমার পেট 80% ভরছে, পুরো পেট ভরে নাই, এখনো 20% আমি খাইতে পারি, তুমি আমার খাবার খাইতে দাও নাই, বুঝছো? তাহলে এখনো 20% ফাঁকা জায়গা আছে। তাহলে মাসুর ভাইয়ের ভুঁড়ি অথবা নির্দিষ্ট আয়তনের এই যে বায়ুটা, এই বায়ুটা কি সম্পৃক্ত? উত্তর হচ্ছে অসম্পৃক্ত। যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যে পরিমাণ খাবার সে ধারণ করতে পারে, সেই পরিমাণ খাবার সেই পরিমাণ জলীয় বাষ্প নাই, তার তুলনায় কম আছে। তাহলে 30°C তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ছিল 10 কেজি, কিন্তু জলীয় বাষ্প ধারণ করে আছে 8 কেজি, ধারণ করে রাখতে পারে 10, তার তুলনায় কম আছে। তাহলে এটা অসম্পৃক্ত। এবং কতটুকু অসম্পৃক্ত? 20% অসম্পৃক্ত। দেখো 20% ফাঁকা আছে আর 80% সম্পৃক্ত। তাহলে 100% সম্পৃক্ত হয়নি, এটা অসম্পৃক্তই আছে আর কি, ঠিক আছে। এটাকে সম্পৃক্ত বলা যাবে না, এটা কেমন? অসম্পৃক্ত। এবার কতটুকু অসম্পৃক্ত? 20% খালি আছে, ঠিক আছে। তাহলে মাসুর ভাই মানে জিজ্ঞেস করলাম, ভাই তৃপ্তি হয়েছে, সন্তুষ্ট হয়েছেন? ও বলবে না, অসন্তুষ্ট। তুই অসন্তুষ্ট মানে অসম্পৃক্ত, বুঝছো, ঠিক আছে, অসম্পৃক্ত। এই তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু বা অসম্পৃক্ত ভুঁড়ি। এখন তোমার কি উচিত? তোমার বাসায় দাওয়াত খাইতে গেছে, এখন যদি পেটে ক্ষুধা নিয়ে বের হয়ে আসে, এটা গৃহস্থের জন্য অকল্যাণ। তাহলে তুমি কি করবা? ভাই বসেন, আপনি খাওয়া দাওয়া করে যান, আর একটু খাওয়া দাওয়া করেন, করে পেট ভরেন। তোমার বাসায় তো খাবার দাবার নাই, তুমি এখন তখন কি করছো যে ভাই মাসুর ভাই বসেন, আমি বাজার থেকে খাবার দাবার নিয়ে আসি আর একটু। তো তুমি দৌড় দিয়ে বাজার চলে গেছো, ঠিক আছে, তোমার মাসুর ভাই বসে আছে, তুমি দৌড় দিয়ে বাজার চলে গেছো, গিয়ে তুমি মনে করো যে আরো খাবার কিনে নিয়ে আসছো। তাহলে আরো খাবার কতটুকু কিনে নিয়ে আসছো? 2 কেজি। তাহলে এবার বলছেন, নেন ভাই, ওই যে আপনার ফাঁকা আছে না 2 কেজি ফাঁকা জায়গা আছে, খান। তাহলে এবার খেয়েছে কত? খেয়েছে 10 কেজি, খেয়েছে 10 কেজি। এবার কথা হচ্ছে খেতে পারে কত? 10 কেজি, খেতে পারে 10 কেজি। খাবার খেয়েছো 10 কেজি, তাপমাত্রার কোনো চেঞ্জ করো নাই কিন্তু, ঠিক আছে। তোমার বাসায় তাপমাত্রা ছিল কত? 30°C। তো 30°C এটা কিন্তু চেঞ্জ করো না, ওটাই আছে। তাহলে খেতে পারে 10, খেয়েছো কত? 10। তাহলে এবার মাসুর ভাই খুবই খুশি, একটু হাসি দিয়ে দিই মুখে, এই যে খুবই খুশি সে এখন, ঠিক আছে, যে 10 কেজি খাবার খেয়েছে। এবার তাকে জিজ্ঞেস করলাম, কি ভাই এবার বলেন তো, এবার একটু ম্যাথ করে বলেন যে আপনার পেট কতটুকু ভরা। তো তখন মাসুর ভাই হিসাব করবে যে খেতে পারি হচ্ছে 8, খেতে পারি 10, খাইলামও 10, তাহলে 100% সম্পৃক্ত, ঠিক আছে, 100% সম্পৃক্ত। তাহলে কি হয়েছে? সম্পৃক্ত হয়ে গেছে, এটা হচ্ছে সম্পৃক্ত। তাহলে দেখো, অসম্পৃক্ত বায়ুকে, অসম্পৃক্ত ভুঁড়িকে সম্পৃক্ত করে ফেলছো, ঠিক আছে, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কি, শোনো, তুমি এত ভালো মানুষ না, তুমি দেখতেছো একাই 8 কেজি খাবার খেয়ে ফেলছে, যা রান্না টান্না করছিল সবই খেয়ে ফেলছে, এমনিতেই তোমার মনে করো যে মনে মনে রাগ, ঠিক আছে, দাওয়াত দিলাম ভাবলাম যে কম খেয়ে চলে যাবে, তা না, সবই খেয়ে ফেলছে, 8 কেজি খাবার খেয়ে ফেলছে।
ঠিক আছে, তাহলে তুমি তো এত ভালো মানুষ না, তুমি আবার 2 কেজি খাবার কিনে এনে খাওয়াবা। তুমি কি করছো যে ভাই বসেন, হ্যাঁ ভাই বসেন। তো তুমি একটা জিনিস জানো, ঠিক আছে, তুমি জানো যে ধরো যে রুমের তাপমাত্রার সাথে মাসুর ভাইয়ের ভুঁড়ি ছোট হয় বড় হয়, ছোট হয় বড় হয় রুমের তাপমাত্রার সাথে। তো রুমের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে কত? 10 কেজি। তো ওই যে একটু আগে বললাম তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে, বেশি খাইতে পারে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে, কম খাইতে পারে। ঠিক আছে, তুমি এবার কি করবা, মাসুর ভাইকে নিয়ে একটা এসি রুমের মধ্যে বসাবা, বসায় রুমের এসি ছেড়ে দিবা, এসি ছেড়ে দিয়ে তাপমাত্রা কমাই দিবা, এসি এসি ছাড়ার পরে তাপমাত্রা কমাই দিবা, বুঝছো? এই যে তুমি মাসুর ভাইকে একটা এসি রুমে নিয়ে গেছো, নিয়ে বলছো ভাই বসেন এসিটা ছেড়ে দিই। তো এসি ছেড়ে দিছো, এসি ছেড়ে দিলে তাপমাত্রা কমে গেছে 20 ডিগ্রি সেলসিয়াস। এইবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখবা মাসুর ভাইয়ের ভুঁড়ি ছোট হয়ে আসবে। ঠিক আছে, মাসুর ভাইয়ের ভুঁড়িটা একটু ছোট হয়ে আসবে, কারণ তাপমাত্রা কমে গেছে না, এখন কম খাইতে পারে, বেশি খাইতে পারে না। তাপমাত্রা বাড়াইলে যদি ধারণ ক্ষমতা বাড়ে, তাহলে তাপমাত্রা কমাইলে কি হবে? ধারণ ক্ষমতা কমবে। তো তাপমাত্রা কমাই দিছো, তাহলে ধারণ ক্ষমতা কমে যাবে। তাহলে এবার খেতে পারে কত? এবার খেতে পারে 8 কেজি। ঠিক আছে, আর খাবার ছিল কত পেটে? খাবার ছিল, খেয়েছেও তো 8 কেজি, খেয়েছে 8 কেজি। তাহলে কি হয়েছিল? ওই যে 2 কেজি বাতাস ছিল, বুঝছো? 2 কেজি ফাঁকা জায়গা ছিল, 2 কেজি ফাঁকা জায়গা ছিল, পেটে খাবার ছিল 8 কেজি। ধরো 8 কেজি ফাঁকা জায়গা, মানে 8 কেজি ভরা আছে, 2 কেজি ছিল ফাঁকা। ঠিক আছে, তো তুমি কি করছো? তাপমাত্রা কমাই দিছো, ধারণ ক্ষমতা কমে গেছে, চুপসে গেছে, ভুঁড়িটা চুপসে গেছে। চুপসে দিয়ে যা ভুঁড়ির মধ্যে ছিল, পেটের মধ্যে যা ছিল, তাই দিয়ে এখন সম্পৃক্ত হয়ে গেছে। বুঝলো কিনা? তাই দিয়েই সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আর ইকুয়াল টু, এবার খাইতে পারে 8, খাইছেও কিন্তু 8, 8 খাইতে পারে, খাইছেও কত? 8। তাহলে গুণ কত? 100%। বলো, এখানেও তো তুমি তাকে 100% সম্পৃক্ত করলা, তাহলে তোমার কোনটাতে লাভ হইলো? এটাতে লাভ হইলো না, তোমার আর বাজার থেকে খাবার কিনে আনা লাগলো না। তাহলে এইটা হচ্ছে এই যে সম্পৃক্ত বায়ু। তাহলে সম্পৃক্ত কয়ভাবে করা যায়? 2 ভাবে, একটা ভালো হয়ে আর একটা খারাপ হয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো হয়ে, আর এটা কি? খারাপ হয়ে। যা খাইছে, তুমি জিজ্ঞেস করছো মাসুর ভাই খাইছেন কত? 8 কেজি, ওইটা দিয়ে আপনারা সম্পৃক্ত করতেছি, দাঁড়ান। তাই না? এখানে কি বলছিল যে আমি খাইতে পারি 10, খাইছি কত? 8, অসম্পৃক্ত, 80% পেট ভরা। তুমি বলছো দাঁড়ান আপনারা সম্পৃক্ত করতেছি, আপনারা খাইতে দিব না, কিন্তু আপনারে সম্পৃক্ত করে ফেলবো, আপনার ভুঁড়িটা সম্পৃক্ত হয়ে যাবে। কেমনে? আপনার ভুঁড়ি চাপ দিয়ে ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, চাপ দিয়ে ছোট করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রা কমাই দিবা, ধারণ ক্ষমতা কমে যাবে। তখন যা ছিল পেটে খাবার বিদ্যমান, তাই দিয়ে সম্পৃক্ত হয়ে যাবে, তাহলে তোমার খরচ নাই। তো এটা হচ্ছে ব্রিটিশ বুদ্ধি। ঠিক আছে, ব্রিটিশ বুদ্ধি। ব্রিটিশ বুদ্ধি মানে বোঝো, এই যে বাংলাদেশ শাসন করছে কারা? আগে ধরো যে উপমহাদেশ শাসন করছে ব্রিটিশরা, তো ব্রিটিশরা তো কূট বুদ্ধি দিত। তো এইটা হচ্ছে ব্রিটিশ বুদ্ধি, এটা হচ্ছে বাঙালি বুদ্ধি, ভালো বুদ্ধি। আর এটা হচ্ছে ব্রিটিশ বুদ্ধি। তো তুমি কোনটা খাটাবা? অবশ্যই ব্রিটিশ বুদ্ধি খাটাবা। ঠিক আছে, ওকে। এইবার শোনো, তুমি আসলে এত খারাপ না, তুমি এত খারাপ না, তুমি খারাপ কিন্তু এত খারাপ না, তুমি এর চেয়েও বেশি খারাপ। তুমি কি করছো শোনো, তুমি তুমি কি বুদ্ধি অ্যাপ্লাই করছো? তুমি কি করছো যে ভাই আপনার তাপমাত্রা কমাই দিলে তো আপনার ভুঁড়ি ছোট হয়ে যাচ্ছে, তো দাঁড়ান এসির টেম্পারেচার আরো কমাই দিব। ঠিক আছে, দেখো ভুঁড়ি আরো ছোট করে ফেলছো, এসির টেম্পারেচার আরো কমাই দিব, ধরেন এবার 15 ডিগ্রি সেলসিয়াস করে দেবো। ঠিক আছে, আমার বাসায় আসবেন, খাবার দাবার খেয়ে চলে যাবেন, এত সহজ। তো তুমি কি করছো? এবার এসির টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস করে দিছো। দেখো ভাই, খাবার খেয়েছিল, খাবার পেটে ছিল, খেয়েছে, খাবার খেয়েছে 8 কেজি। এইবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেতে পারে 10, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেতে পারে 8, তাহলে অবশ্যই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরো কম খাবে। এবার এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেতে পারে 6 কেজি। এটা এমনি কেমনি সম্ভব? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবশ্যই ধারণ ক্ষমতা কমে যাবে না, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরো কম খাবে। তো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাইতে পারে কত? 6, কিন্তু পেটে খাবার ছিল কত? পেটে খাবার ছিল কত বলো? খাবার ছিল কত বলো, কমেন্ট করো। পেটে খাবার ছিল হচ্ছে 8 কেজি। তাহলে কি হইলো? পেটে খাবার ছিল 8 কেজি, কিন্তু ভুঁড়ি এত চুপসে গেছে, এত ছোট করে ফেলছো, তুমি ধারণ ক্ষমতা এত কমাই ফেলছো, এখন ধারণ ক্ষমতা হয়ে গেছে 6। তাহলে 8 কিভাবে রাখবে? 8 তো রাখতে পারবে না। তাহলে 8 কি হবে? 8 বের হয়ে আসবে, 8 বের হয়ে আসবে, বুঝছো?
যে 8 কেজি, 8 থেকে কিছু বের হয়ে আসবে। কতটুকু বের হয়ে আসবে? 6 কেজি রাখবে, বাকিটুকু বের হয়ে আসবে। তাহলে 8 থেকে 6 বাদ দাও, এই যে 2 কেজি, 2 কেজি নিকাল গিয়া। ঠিক আছে, 2 কেজি বের হয়ে গেছে। এবার বলো এই 2 কেজি কি? বলো 2 কেজি কি? এই যে 2 কেজি খাবার বের হয়ে গেল। 2 কেজি খাবার, অন্য কিছু নাই। 2 কেজি হচ্ছে শিশির। 2 কেজি শিশির। এই 2 কেজি কি? 2 কেজি শিশির পড়ছে, বুঝছো? কিভাবে বলাপান? তাহলে 2 কেজি হচ্ছে শিশির। তাহলে শিশির পড়ছে। এবার বলো শিশির পড়া শুরু করছে কত তাপমাত্রা থেকে? বলো। এই যে 2 কেজি খাবার বের হয়ে গেছে, এটা শুরু হয়েছে কোন তাপমাত্রা থেকে? নো নো নো, 15 থেকে শুরু হয়নি। 15 তো অলরেডি 2 কেজি নিকাল গিয়া। 15তে অলরেডি 2 কেজি পড়ে গেছে। ঠিক আছে, তাহলে শুরু হয়েছিল কত থেকে? এইখান থেকে শুরু হয়েছে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আর একটু যখনই কমে গেছে তখন থেকেই শুরু হয়েছে। কারণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 কেজি বিদ্যমান ছিল, 8 কেজি ধারণ ক্ষমতা ছিল। অর্থাৎ যা ছিল তাই দিয়ে টইটুম্বুর ছিল, কোনো ফাঁকা জায়গা ছিল না। ঠিক আছে, এবং একটু বের হয়ে যায় নাই, যা ছিল তাই দিয়ে টইটুম্বুর। এর চেয়ে তাপমাত্রা তুমি যখন কমাইছো তখনই উপচে পড়া শুরু হয়েছে, তখনই ভেতর থেকে বের হওয়া শুরু হয়েছে। তাহলে তখনই আসলে শিশির পড়া শুরু হয়েছে। তাহলে এই যে কতটুকু শিশির পড়লো? 2 কেজি। কোন তাপমাত্রায়? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শুরু হলো কত তাপমাত্রা থেকে এই শিশির পড়াটা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে। ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হচ্ছে শিশিরাঙ্ক। এই যে এই তাপমাত্রাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক। ঠিক আছে, তাহলে কোন নির্দিষ্ট আয়তনের বায়ু, নির্দিষ্ট আয়তনের বায়ু যে তাপমাত্রায়, ভালো করে শোনো, দেখো, কোন নির্দিষ্ট আয়তনের বায়ু যে তাপমাত্রায় বিদ্যমান, উপস্থিত বা বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। ঠিক আছে, নিজে বোঝার ট্রাই করো তো, এই সংজ্ঞা দেখে, এই উদাহরণ দেখে নিজে বোঝার ট্রাই করো তো এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা শিশিরাঙ্ক কিভাবে? বলো বলো কিভাবে? বুঝতে পারছো? নিজে বোঝার ট্রাই করো আগে, তারপর আমি বলতেছি। নিজে বোঝার আগে ট্রাই করো। যে তাপমাত্রায়, এই যে এই তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের ভুঁড়ি বা বায়ু এর মধ্যে বিদ্যমান, উপস্থিত, যা আছে তাই, যা আছে তাই 8 কেজি ছিল, ওইটা দ্বারাই সম্পৃক্ত হবে, 8 কেজি দিয়েই সম্পৃক্ত হবে, যে তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, তাকেই বলা হচ্ছে শিশিরাঙ্ক। দেখো, এটাও সম্পৃক্ত, এটাও সম্পৃক্ত, বুঝছো? এটাও সম্পৃক্ত, এটাও সম্পৃক্ত। এটা কিভাবে সম্পৃক্ত? আরো 2 কেজি অ্যাড করে। ঠিক আছে, যা বিদ্যমান ছিল তাই দিয়ে না, আরো 2 কেজি খাবার খাওয়ায়ে, বাতাসে জলীয় বাষ্প যা ছিল তা দিয়ে না, আরো 2 কেজি জলীয় বাষ্প ভিতরে ঢুকানো হয়েছে। ঠিক আছে, আরো জলীয় বাষ্প অ্যাড করা হয়েছে, দেন সম্পৃক্ত করা হয়েছে। তো এই তাপমাত্রাটা কি আমি তাহলে শিশিরাঙ্ক বলবো? উত্তর হচ্ছে না। এটা তো আরো অ্যাড করে সম্পৃক্ত করছি, অ্যাড করে না ভাই। যা খাইছিল, যা বিদ্যমান ছিল তাই দ্বারাই সম্পৃক্ত হবে, তাই দ্বারা সম্পৃক্ত হয়েছে। 8 কেজি বিদ্যমান ছিল, 8 কেজি দ্বারাই সম্পৃক্ত হয়েছে, যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাই শিশিরাঙ্ক। এবং দেখো এই তাপমাত্রার পর থেকেই, এই তাপমাত্রা থেকেই শিশির পড়া শুরু হয়েছে। যে অলরেডি শিশির পড়ে গেছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি। ঠিক আছে, তাহলে যে তাপমাত্রা থেকেই শিশির পড়াটা শুরু হইলো ওই তাপমাত্রাটাই শিশিরাঙ্ক। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইখানেই বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে, বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। এরপরে যদি কেউ না বুঝো তাহলে তার জন্য মায়ের। তাহলে এই তাপমাত্রাটাকেই বলা হচ্ছে শিশিরাঙ্ক। অনেকে বলে ভাই এটাও তো সম্পৃক্ত। আরে ভাই, এটা তো অ্যাড করে, এক্সট্রা আরো 2 কেজি অ্যাড করে সম্পৃক্ত, যা বিদ্যমান, যা উপস্থিত ছিল তাই দ্বারা সম্পৃক্ত তো এখানে, এই কারণে এই তাপমাত্রাটাকে বলা হবে শিশিরাঙ্ক। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আসো, আমরা এবার আপেক্ষিক আর্দ্রতার একটু সূত্র লিখতে চাই। আপেক্ষিক আর্দ্রতা, দেখো, আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করব। আর আর লিখে দাও একটা বড় দাগ। এবার উপরে দেখো লিখতেছি, বায়ুর তাপমাত্রায়, বায়ুর
তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর, বিদ্যমান জলীয় বাষ্পের ভর, বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর। আর নিচে কি হবে? বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, এইবার শোনো, দেখো এই যে তোমাদের মাস্টার ভাই, সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাই সেই বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা কত ছিল দেখো, বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা এইটা হচ্ছে শিশিরাঙ্ক, 20 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক, আর এই যে 30 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, তাহলে বায়ুর তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান পেটে খাবার আছে, তাহলে বিদ্যমান 8 কেজি, ধারণ ক্ষমতা 10 কেজি। ওকে, তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর 8। ঠিক আছে, 8। বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর 10 গুণ 100%। এইবার শোনো, দেখো তুমি ভর বাই ভরও লিখতে পারো। ঠিক আছে, অনেক সময় ভর দেওয়া থাকে না, দেওয়া থাকে চাপ। বলা হয় যে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, অনেক সময় চাপ বলে দেওয়া থাকে। ভাই দেখো, তুমি লিখছিলা কিন্তু একটু আগে, এই যে এখানে লেখা হয়েছিল, এই যে কই, এই যে এফ সমানুপাতিক এম, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের ভর যত বেশি হবে চাপও তত বেশি হবে। তাহলে বাতাসের জলীয় বাষ্পের ভর যত বাড়বে চাপও তত বাড়বে, যত বেশি ভর চাপও তত বেশি। চিন্তা করে দেখো, মাসুর ভাই যত বেশি খাবে, ঠিক আছে, যত বেশি খাবে চাপও তত বেশি হবে। ঠিক আছে, পেট তত বেশি ভারী হয়ে যাবে, চাপও তত বেশি হবে। তাহলে যত বেশি ভর তত বেশি চাপ। তাহলে এফ এর সাথে এম এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে আমরা ভর বাই ভরও যেমন বলতে পারি, ঠিক তেমনি চাপ বাই চাপও বলতে পারি। তাহলে আমি যখন নিব বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, তাহলে নিচে নিতে হবে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের চাপ। ভর নিলে নিচেও ভর, উপরে চাপ নিলে নিচেও চাপ, গুণ কত? 100%। ইভেন ঘনত্ব নিলে উপরে ঘনত্ব নিলে নিচেও ঘনত্ব। তাহলে তখন আমরা সূত্রটা এভাবে লিখবো, যদি ভর দিয়ে লিখি, দেখো যদি ভর দিয়ে লিখি তাহলে এম ডিভাইডেড বাই বড় হাতের এম। তাহলে ছোট হাতের এম হচ্ছে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, বড় হাতের এম হচ্ছে সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, গুণ 100%। ঠিক একইভাবে যদি আমরা এফ দিয়ে লিখি, এই যে এফ, তাহলে উপরে হচ্ছে ছোট হাতের এফ, নিচে হচ্ছে বড় হাতের এফ। তাহলে ছোট হাতের এফ হচ্ছে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, আর বড় হাতের এফ হচ্ছে সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের চাপ, গুণ 100%। অনেক সময় ঘনত্ব দিয়েও লিখতে হয়, যে বিদ্যমান জলীয় বাষ্পের ঘনত্ব রো আর সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ঘনত্ব ধরো রো নট, গুণ 100%, এইভাবেও লিখতে হয়। এইবার শোনো, এটুকু তো আমরা সবাই বুঝছি। এইবার দেখো আমি একটা জিনিস লিখতেছি, এইটাই আমাদের এখন একটু ভালো করে বুঝতে হবে। তুমি দেখবা বইয়ে এই আপেক্ষিক আর্দ্রতা আর এখানে লেখা আছে, আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান একটা সূত্র লেখা আছে, সেটা হচ্ছে দেখো আগে আমরা কিনেছিলাম বিদ্যমান জলীয় বাষ্পের ভর, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। এখন আমরা একটা কাজ করব, উপরেও আমরা নিব সম্পৃক্ত, সম্পৃক্ত মানে বুঝো স্যাচুরেটেড, সম্পৃক্ত, উপরে আমরা নিব সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ বা ঘনত্ব যাই বলো না কেন, নিচেও নিব সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ। দেখো এবার সবাই লেখা থামাও, লেখা থামাও, লেখা থামাও, লেখা থামাও। দাদা চাপ পি না, না সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কে, সম্পৃক্ত অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কে, চাপকে এখানে আমরা এফ দিয়ে লিখবো। তুমি যদি পি দিয়ে লিখতে চাও লিখো, আমার আপত্তি নেই, বাট বইতে এফ দিয়ে লিখছে। এবার দেখো উপরেও কি লিখছি? সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, নিচেও কি লিখছি? সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। ভাই এটা কেমন হয়ে গেল না? দেখো আগে আমরা কি লিখছিলাম? বিদ্যমান জলীয় বাষ্পের ভর, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। এই কথাটাকে আমরা এভাবে না লিখে আমরা সম্পৃক্ত দিয়ে লিখতে চাই। পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। তাহলে ভালো করে একটু বুঝো তো, বুঝো ভালো করে।
এই যে এই চিত্রে তাকাও, আপেক্ষিক আর্দ্রতা আর, বলো বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত? 8। বায়ুর তাপমাত্রায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর 10 গুণ 100%, তাহলে 80% না? বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার শোনো, ভালো করে শোনো, সবাই লেখা থামো। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর যা, ওটাই ওটাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর যা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর তাই। ঠিক আছে? কেমনে তাই? আসো বোর্ডে থাকো, দেখো আমি যা জিজ্ঞেস করব টু দা পয়েন্ট তাই অ্যান্সার দিবা। বায়ুর তাপমাত্রা কত? এই উদাহরণে টু দা পয়েন্ট অ্যান্সার দাও। 30 ডিগ্রি, গুড। 30 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আচ্ছা 30 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত? বলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত? 8। দেখো বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত? 8। এইবার বলো শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস, গুড। শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, দেখো শিশিরাঙ্কে কিন্তু সম্পৃক্ত না? সম্পৃক্ত। শিশিরাঙ্কে সম্পৃক্ত হইছে কত ভর দিয়ে সম্পৃক্ত হইছে? কত ভর বলো? 8। একই না জিনিসটা? আরেকবার বলি, বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর যা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর তো তাই। বলো বুঝলা কিনা? ইয়েস অর নো? তাই না? সহজ হিসাব। যা বায়ুর তাপমাত্রায় বিদ্যমান ভাই শিশিরাঙ্কে তো তাই সম্পৃক্ত। শিশিরাঙ্কে কি হয়? যা পেটের মধ্যে আছে, যা বিদ্যমান আছে তাই দিয়ে সম্পৃক্ত হবে না? তাহলে বায়ুর তাপমাত্রায় যা বিদ্যমান ছিল শিশিরাঙ্কে তো সেইটাই সম্পৃক্ত। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই কথাটাই তো লিখছি, বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত? 8। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরও একই জিনিস, 8। এইবার আসো নিচে কি আছে? বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, এটা যা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরও তাই। ঠিক আছে? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরও তাই। এখন অনেক বলতে ভাই সত্যি তাই? আসো দেখাই। তাহলে সেম উদাহরণে আসো, আবার জিজ্ঞেস করি, বলো বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, গুড। আচ্ছা বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, তাই না? বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর কত? 10। তাহলে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর কত? 10। ঠিক আছে? ক্লিয়ার? 10। এইবার বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত কিন্তু কিভাবে সম্পৃক্ত? এটা সম্পৃক্ত? নো, এটা তো শিশিরাঙ্কে সম্পৃক্ত না। কোথায় আসতে হবে? বায়ুর তাপমাত্রা 30-এ দেখো তো কি সম্পৃক্ত। তো 30-এ সম্পৃক্ত করতে কত ভর লাগছে? কত ভর? 10। তাহলে যা বায়ুর তাপমাত্রায় ধারণ ক্ষমতা তাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, আর যা বায়ুর তাপমাত্রায় বিদ্যমান তাই শিশিরাঙ্কে সম্পৃক্ত। বুঝছো কিনা? বুঝতে পারছো? যা বায়ুর তাপমাত্রায় বিদ্যমান সেটা শিশিরাঙ্কে সম্পৃক্ত, আর যা বায়ুর তাপমাত্রায় ধারণ ক্ষমতা সেটা বায়ুর তাপমাত্রাতে সম্পৃক্ত। এই হচ্ছে কথা। তো সেটাই তো লেখা হয়েছে যে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর যা, তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরও তাই। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু লিখে দিই, এখানে একটু ছোট্ট করে লিখে দিই যে বায়ুর তাপমাত্রায় যা বিদ্যমান শিশিরাঙ্কে তাই সম্পৃক্ত। শিশিরাঙ্কে তাই সম্পৃক্ত। হ্যাঁ তাই তো, যে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান ছিল 8,
শিশিরাঙ্কে সম্পৃক্ত 8 দিয়ে। আর বায়ুর তাপমাত্রায় ধারণ ক্ষমতা, বায়ুর তাপমাত্রায় ধারণ ক্ষমতা এটা সমান সমান বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত। ঠিক আছে, এই তো আমরা এই সূত্রটা সুন্দর করে মাথায় রাখবো এইটা। তাহলে এই ছোট হাতের এফ এর পরিচয় শিশিরাঙ্কে সম্পৃক্ত, বড় হাতের এফ এর পরিচয় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, ছোট এম এর পরিচয় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, বড় এম এর পরিচয় শিশিরাঙ্কে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা অনেকে বুঝে না, আর এইটা না বুঝে মনে করে ইন্টারমিডিয়েট জীবন শেষ করে ফেলে। তো এখন আমাদের বোঝা হয়ে গেছে, তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা বুঝছি। এবার আসো একটা উদাহরণ। আপেক্ষিক আর্দ্রতা যে বুঝলাম, তো দেখি একটা ছোট্ট প্রবলেম সলভ করি, ছোট্ট একটা প্রবলেম সলভ করি দেখি আমরা। একটা সুন্দর করে ছক তৈরি করবা। এটা হবে তাপমাত্রা, তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে ধরো। তারপর এটা হবে ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা একক হচ্ছে গ্রাম পার মিটার কিউবে। আর এটা হচ্ছে বিদ্যমান, বিদ্যমান জলীয় বাষ্প গ্রাম পার মিটার কিউবে। ঠিক আছে, তাপমাত্রা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 30, 20, 10, 40, 35, 30, 35, 25, 25, 25 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। বিদ্যমান জলীয় বাষ্প 70, 70, 70। ঠিক আছে, ধারণ ক্ষমতা 100, 80, 70, সরি 190, 80, 70, 60, 50। তাহলে এই ছক দেখে তুমি আমারে বলবা 1 নম্বর কোশ্চেন, এই ছক থেকে শিশিরাঙ্ক কত সেটা বের করবা। তারপরে 2 নম্বর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা বের করবা। আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে, শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে, জলীয় বাষ্প শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। ওকে, বাহ, তোমরা তো করে ফেলছো। দেখো তোমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো শীতকালে, এখন যে শীতকাল, সকালবেলা দেখবা ঘুম থেকে যদি ভোরে ওঠো, দেখবা কি পরিমাণ কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, তাই না? তাই না? গ্রামে থাকলে বেশ ভালো দেখা যায়, গ্রামে দেখবা ঘাসের উপর শিশির জল জল করে সকালবেলা। তো এই যে শিশির পড়ে কিভাবে, দেখো দুপুর 2টা বাজে, দুপুর 2টার সময় দেখবা শিশির নাই,
দুপুর 2টার সময় বেশ ভালো রোদ উঠছে ধরো, ঠিক আছে, এই যে ধরো আর কি, হ্যাঁ, যে ধরো দুপুর 2টা বাজে, 2টা PM। যখন 2টা PM তখন তাপমাত্রা হচ্ছে 40°C, তখন শিশির পড়বে না, তখন দেখবা শিশির নাই। কেন? কারণ বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম পার মিটার কিউব ধারণ করতে পারে, বিদ্যমান আছে 70, তাহলে যা ধারণ করতে পারে তার তুলনায় অনেক কম আছে, তাহলে উপচে পড়ার কোনো অপশন নেই। যা ধারণ করতে পারে তার তুলনায় তো কম আছে, তাহলে এই পয়েন্টে আপেক্ষিক আর্দ্রতা আর হচ্ছে 70 ভাগ হচ্ছে 100 গুণ 100, তার মানে 70% আপেক্ষিক আর্দ্রতা। তারপরে যখন একটু দুপুর 2টা থেকে এবার ধরো বিকাল হইতে থাকে, সন্ধ্যা হইতে থাকে, তাপমাত্রা কমতে থাকে, ধরো এটা বাজে 4টা PM, ঠিক আছে, 4টা বাজে ধরো। তো যখন 4টা বাজে তখন তাপমাত্রা ফল করছে, তাপমাত্রা 35°C হয়ে গেছে, তখন ধারণ ক্ষমতা কমে যাবে, কারণ তাপমাত্রা কমলে দেখো তাপমাত্রা কমবে, ধারণ ক্ষমতা কমবে। তো তখন ধারণ ক্ষমতা হয়েছে প্রত্যেক মিটার কিউবে, প্রত্যেক একক আয়তনে 90 গ্রাম, কিন্তু ধারণ করে আছে কত? ধারণ করে আছে 70। তা আমাদের কি চাইছে? 30°C তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা চাইছে, 2 নম্বর একটা কোশ্চেনে চাইছে 30°C তাপমাত্রায় আরো তাপমাত্রা কমে গেছে, ধরো এটা 6টা বাজে, যখন 6টা বাজে সন্ধ্যা 6টা, তখন তাপমাত্রা কমে 30, তখন ধারণ করতে পারে 80, ধারণ করে রাখছে 70। আপেক্ষিক আর্দ্রতা এসেছে, দেখো 2 নম্বরের অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার হচ্ছে এই আপেক্ষিক আর্দ্রতা বের করো। তাহলে আর 70 ভাগ 70 বিদ্যমান, ধারণ করতে পারে 80 গুণ 100%, বলো কত আসছে? বলো তো এটা কত আসছে অ্যান্সার? ধারণ করছে 70, ধারণ করতে পারে, তাহলে 87.5, এটা কিন্তু 2 নম্বরের অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু MCQ টাইপ কোশ্চেন, বুঝলাম। এবার আসো, যখন 25°C তাপমাত্রা, তখন ধারণ ক্ষমতা 70। ভাই বিদ্যমানটা কি চেঞ্জ হবে? বিদ্যমান তো যা ছিল তাই, বিদ্যমানটা তো চেঞ্জ হবে না। দেখো 70, ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সাথে ধারণ ক্ষমতাটা কমতে থাকবে, তাহলে ধারণ ক্ষমতা এখন কত? 70, বিদ্যমান আছে কত? 70, তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100%। দেখো যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে, যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যা বিদ্যমান তাই দিয়ে যখন সম্পৃক্ত হয়ে যাবে, এই যে যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে যা বিদ্যমান তাই দিয়ে যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে 25°C তাপমাত্রা, এটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হচ্ছে 25°C। ধরো যখন শিশিরাঙ্কে পৌঁছাইছে, ধরো তখন 9টা বাজে, রাত 9টা বাজে, ঠিক আছে, তখন রাত 9টা বাজে। এবার ধরো রাত 3টা বাজে, রাত 3টার সময় একটু উঠে দেখবা অনেক কুয়াশা পড়ছে, অনেক শিশির পড়ছে। তো কিভাবে শিশির পড়ছে? এই যে ধারণ করে রাখছে কত? 70, কিন্তু এখন ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 60, তাহলে থাকবে কত? থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকবে কত? থাকবে কিন্তু 60 একক, 60 গ্রাম পার মিটার কিউব থাকবে। তাহলে বাকিটুকু কি হবে? বাকিটুকু ঘনীভূত হবে, বাতাস আর জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারবে না, বাকিটুকু বের করে দিবে, ঠিক আছে। ওই যে মাসুর ভাই যেমন জলীয় বাষ্প বের করে দিছিল, ঠিক তেমনি বাতাস সেও কি করবে? বায়ুমণ্ডলের যে বাতাস, সেও ওই জলীয় বাষ্প যেটুকু দ্রবীভূত করে রাখছে কিছুটা বের করে দিবে। কতটুকু বের করে দিবে? 10 গ্রাম বের করে দিবে, 10 গ্রাম পার মিটার কিউব, এইটুকু বের করে দিবে, বুঝতে পারছো? তাহলে এইটুকুই তখন শিশির। তারপরে তাপমাত্রা আরো ফল করছে, ধরো এবার মনে করো যে সকাল 6টা বাজে, অনেক ঠান্ডা পড়ছে, তুমি 2টা কম্বল দিয়ে ঘুমাইছো, সকাল 6টা অনেক ঠান্ডা পড়ছে, তাপমাত্রা 15°C নেমে গেছে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা যখন 15°C তাপমাত্রা, তখন ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 50, বিদ্যমান 50, ঠিক আছে। তাহলে কতটুকু বের হয়ে গেল? 20 গ্রাম পার মিটার কিউব, এইটুকু বের হয়ে গেল। আমাদের কি চাইছে? আমাদের চাইছে 15°C তাপমাত্রায় শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত জলীয় বাষ্প কতটুকু? ঘনীভূত পরিমাণ দ্যাট ইজ ডেল এম হচ্ছে এই যে 70 থেকে এখন আছে হচ্ছে 50, তাহলে 70 বিয়োগ 50 অর্থাৎ 20 গ্রাম বাদ, তাহলে 20 গ্রাম বের হয়ে গেছে। ছিল কত? ছিল 70, তাহলে যা ছিল তার শতকরা কত পার্সেন্ট বের হয়ে গেছে? তাহলে দেখো তো ঐকিক নিয়ম না, 70 গ্রাম থেকে জলীয় বাষ্প বের হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায় 20 গ্রাম। তাহলে অতএব 1-এর জন্য কত? 20/70, অতএব 100-র জন্য কত? গুণ 100, ঠিক আছে, ঐকিক নিয়ম। তা আমরা এইভাবে করবো যে ঘনীভূত পরিমাণ হচ্ছে ডেল এম, তাহলে শতকরা পরিমাণ, শতকরা কত শতাংশ? শতকরা পরিমাণ হচ্ছে ডেল এম বাই আগে ছিল এম গুণ হচ্ছে 100%। তাহলে ডেল এম হচ্ছে ঘনীভূত পরিমাণ 20 গ্রাম পার মিটার কিউব, আর আগে ছিল 70 গুণ 100%। তাহলে বাতাসের যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তার কয় পার্সেন্ট দ্রবীভূত হয়েছে?
28.57% দ্রবীভূত হয়েছে। কি কথা বুঝতে পারছো? 28.57% দ্রবীভূত হয়েছে। এই তো, কি বলো, কঠিন কিছু? কত সহজ। 3 নম্বরটা বুঝো না। 3 নম্বর, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শতকরা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে? আচ্ছা, আবার বলতেছি। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো বিদ্যমান ছিল কত? 70। ধারণ ক্ষমতা কত? 50। তাহলে ধারণ ক্ষমতা যদি 50 হয়, তাহলে 70 থাকতে পারবে না, বের হয়ে যাবে কতটুকু? 20 পরিমাণ, 20 একক, 20 একক বের হয়ে যাবে। এবার ছিল কত? 70, তো তার শতকরা কতটুকু বের হয়ে গেল? শতকরা কত শতাংশ বের হয়ে গেছে সেটা বের করছি। তাহলে ছিল 70 গ্রাম, 70 গ্রাম ধারণ করে রাখছিল, এখন আছে 50, বের হয়ে গেছে 20। তাহলে ঘনীভূত বা শিশির পড়ছে 20, 70 থেকে 20, 1 থেকে কত, 100 থেকে কত ভাই, তাই সেটা করছি। ঠিক আছে, সেটাই করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আমরা শিশিরাঙ্ক টপিকটা শিখে রাখলাম, সূত্রটা শিখে রাখলাম, এটা ভালো করে পড়বা। দাদা একটু রিক্যাপ করেন প্লিজ, নেট ছিল না। আচ্ছা, দেখে নিও, এখন এখন শেষ করার পর দেখে নিও। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সূত্রগুলো পড়ে রাখবা। পরের দিন আমরা এই টপিকের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, করলে আশা করি অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো টাটা টাটা।